গাজার ত্রাণ কেন্দ্র এখন মরণ ফাঁদ। ইসরায়েলি বর্বরতায় আরও 92 ফিলিস্তিনির মৃত্যু। বাদ যাচ্ছে না রেড ক্রস কর্মীরাও। দায় নিতে নারাজ তেল আবিব। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে সিরিয়ার সামরিক বাহিনীর ওপর দ্রুজদের হামলা। নিরাপত্তা বাহিনীর 3 সদস্য নিহত। সিরীয় ভূখণ্ডে আবারও অভিযান চালানোর দাবি ইসরায়েলের। ট্রাম্পের হুমকি উপেক্ষা করে রাশিয়া চীন যৌথ নৌমহড়া শুরু। অংশ নিচ্ছে 2 দেশের রণতরী। প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তা হুমকি মোকাবেলায় প্রস্তুতি প্রধান লক্ষ্য। এবং ইয়েমেন উপকূলে শরণার্থী ও অভিবাসীবাহী নৌকাডুবি, অন্তত 68 জনের মরদেহ উদ্ধার। এখনও নিখোঁজ 74 জন, বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন 92 ফিলিস্তিনি, যাদের ভেতর 56 জন মারা গেছেন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। এদিন হামলায় নিহত হয়েছেন আন্তর্জাতিক রেড ক্রসের কর্মীও। এসব ঘটনার দায় এড়িয়ে উল্টো জাতিসংঘকেই দোষারোপ করছে তেল আবিব। এদিকে গাজা কর্তৃপক্ষের অভিযোগ, পরিকল্পিত দুর্ভিক্ষ সৃষ্টির জন্য 22,000 ট্রাক ত্রাণ আটকে রাখা হয়েছে। গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল। খাদ্যের খোঁজে আসা মানুষকে পরিণত করছে হামলার লক্ষ্যবস্তুতে। স্থানীয় সময় রোববার রাফা, নেতজারিম ও খান ইউনিস সহ বেশ কয়েকটি এলাকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হতাহত হন বহু ফিলিস্তিনি। একই দিন খান ইউনিসে অবস্থিত ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটির একটি ভবনে হামলায় ঘটে হতাহতের ঘটনা। হামলার সময় আন্তর্জাতিক কর্মীরা দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন। রেড ক্রস এক বিবৃতিতে জানায়, এই ঘটনায় কোনো ব্যাখ্যা হতে পারে না, এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। 21 মাসের মধ্যে গাজায় যত মানুষ নিহত হয়েছে তা বড় ধরনের মানবিক বিপর্যয় বলে উল্লেখ করে সংস্থাটি। তবে এসব মানবিক সংকটের দায় নিতে রাজি নয় ইসরায়েল, বরং তারা দায় চাপাচ্ছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার উপর। ইসরায়েলি সামরিক প্রশাসন COGAT বলছে, গত এক সপ্তাহে গাজায় 1200 ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। সেগুলো জাতিসংঘের তত্ত্বাবধানে হস্তান্তর করা হয়েছে। তাদের দাবি, আরও শত শত ট্রাক গাজায় প্রবেশের জন্য অপেক্ষমান। এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা এবং ধোঁকাবাজি বলে প্রত্যাখ্যান করেছে গাজা। গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, দুর্ভিক্ষ সৃষ্টির জন্য ইসরায়েল পরিকল্পিতভাবে 22,000 ত্রাণবাহী ট্রাক আটকে রেখেছে, যার বেশিরভাগই জাতিসংঘ, রেড ক্রিসেন্ট ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফের উত্তাল অস্ট্রেলিয়া। টানা বৃষ্টিকে উপেক্ষা করে সিডনির রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ। ফিলিস্তিনের সমর্থনে স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো শহর। অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির দাবি জানান তারা। ফিলিস্তিনিদের সমর্থনে রোববার সকাল থেকেই অস্ট্রেলিয়ার সিডনির হারবার ব্রিজে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। বৃষ্টি উপেক্ষা করে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে তারা হাঁটেন পুরো ব্রিজ জুড়ে। ফিলিস্তিনের সমর্থনে স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। বিশাল এই সমাবেশ পরিণত হয় অস্ট্রেলিয়ায় গাজা সমর্থনের সবচেয়ে বড় মিছিলে। এটা পৃথিবীর সবচেয়ে বড় অবিচার। শিশুদের হত্যা করা হচ্ছে কেন? শুধু এই কারণে যে তারা নিজেদের সীমানা রক্ষা করতে পারেনি। এজন্যই এখন তারা পুরো বিশ্বকে, বিশেষ করে ফিলিস্তিনিদের শাস্তি দিচ্ছে। এগিয়ে যাও ফিলিস্তিনিরা, আমরা তোমাদের পাশে আছি। এই বিক্ষোভে অংশ নেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জো। বলেন, গাজায় যা ঘটছে তা মানবতার বিরুদ্ধে অপরাধ। বিশ্বের উচিত এখনই সোচ্চার হওয়া। অনেক অংশগ্রহণকারী বলছেন, যুদ্ধ নয়, গাজার শিশুদের জন্য, পরিবারগুলোর জন্য শান্তি চান তারা। পুলিশের অতিরিক্ত উপস্থিতি সত্ত্বেও শান্তিপূর্ণভাবে শেষ হয় বিক্ষোভ সমাবেশ। স্থানীয় গণমাধ্যম বলছে, ইসরায়েলি হামলার শিকার হওয়া সাধারণ মানুষের প্রতি সহানুভূতি জানাতেই সিডনিবাসীর এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বিক্ষোভকারীরা বলছেন, রাজনীতিকরা চুপ থাকলেও সাধারণ মানুষ তাদের অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে সিরিয়ার সামরিক বাহিনীর উপর হামলা চালিয়েছে দ্রুজরা। এই হামলায় সিরীয় নিরাপত্তা বাহিনীর 3 সদস্য নিহত হয়েছেন। মারা গেছে এক দ্রুজ সদস্য। একই দিন সিরিয়ায় আবারও অভিযান চালানোর দাবি করেছে ইসরায়েল।
স্থানীয় সময় শনিবার সুয়েইদা প্রদেশে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর ওপর হঠাৎ হামলা চালায় দ্রুজ সম্প্রদায়। রাষ্ট্রীয় গণমাধ্যম এখবারিয়া টিভি জানায়, এই হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বেশ কয়েকজন হতাহত হন। একাধিক গ্রামে মর্টার শেল ও রকেট হামলারও অভিযোগ ওঠে, যা যুদ্ধবিরতি লঙ্ঘনের সরাসরি প্রমাণ বলে দাবি করে সরকারি সূত্র। রাষ্ট্রীয় বিবৃতিতে দাবি করা হয়, বিগত কয়েকদিনেও বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতৃত্বে পরিচালিত গণমাধ্যম ও সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রচার অভিযান থামেনি। সেনাবাহিনীকে দুর্বল দেখানোর উদ্দেশ্য ব্যর্থ হওয়ায় তারা চুক্তি লঙ্ঘন করে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায় বলে জানানো হয়। যুদ্ধবিরতি ভেঙে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ার খবর নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও। এই প্রেক্ষাপটে সিরিয়ার দক্ষিণাঞ্চলে ফের হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। অন্যদিকে দেইর আজ জোরে আইএসআইএস-এর হামলায় যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়া ডিফেন্স ফোর্সের 5 সদস্য নিহত হয়েছে বলে দাবি গোষ্ঠীটির। একই দিন মানবিজ এলাকায় এসডিএফ-এর আরেক হামলায় সিরীয় সেনাবাহিনীর 4 সদস্য ও 3 বেসামরিক নাগরিক আহত হওয়ার সংবাদ জানায় সিরীয় গণমাধ্যম সানা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি অর্জনে ইরানের পাশে থাকবে পাকিস্তান। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ সমর্থন দেয়া ইসলামাবাদকে ধন্যবাদ জানালেন পেজেশকিয়ান। জাপান সাগরে শুরু হয়েছে চীন ও রাশিয়ার যৌথ নৌ মহড়া জয়েন্ট সি 2025। 5 দিনের এই সামরিক মহড়ায় অংশ নিচ্ছে উভয় দেশের রণতরী, হেলিকপ্টার ও বিশেষ অপারেশন ইউনিট। প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তা হুমকি মোকাবেলায় যৌথ প্রস্তুতির লক্ষ্যে চলছে এই মহড়া। রোববার ভোরে রুশ নৌঘাঁটি থেকে একে একে বেরিয়ে আসে চীন ও রাশিয়ার যুদ্ধজাহাজ। যৌথ কমান্ডের নির্দেশনা মেনে জাহাজগুলো দ্রুত গঠন করে মিশ্রবহর। এরপরই তারা রওনা হয় ভ্লাদিভস্টকের নিকটবর্তী জলসীমার দিকে। চীন ও রাশিয়ার যৌথ জয়েন্ট সি 2025 নামের 5 দিনব্যাপী এই সমুদ্র মহড়ায় অংশ নিচ্ছে উভয় দেশের রণতরী। তারা মিলে একত্রে গঠন করেছে যৌথ যুদ্ধ কাঠামো। ধাপে ধাপে যৌথ বাহিনী চালাচ্ছে সাবমেরিন উদ্ধার, জাহাজ ভিত্তিক এয়ার ও মিসাইল প্রতিরক্ষা এবং লাইভ ফায়ার নৌযুদ্ধ অনুশীলন। শুরুতে চার্ট ভিত্তিক রিহার্সালে 2 দেশের কর্মকর্তারা একযোগে কৌশলগত পরিকল্পনা চূড়ান্ত করেন। মিটিংগুলোতে বিশেষভাবে গুরুত্ব পায় সাবমেরিন যুদ্ধ ও ডুবোজাহাজ প্রতিরক্ষা কৌশল। রুশ নৌবাহিনীর সহায়তায় চীনের বহর চলাচলের আগে শেয়ার করা হয় আবহাওয়া, সামুদ্রিক অবস্থা এবং আকাশে চলাচলের তথ্য। মহড়া শেষে কিছু অংশ প্রশান্ত মহাসাগরের গভীরে যৌথ টহলে অংশ নেবে। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই মহড়া কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং বর্তমান আন্তর্জাতিক সংকটের সাথে সংশ্লিষ্টও নয়। 2012 থেকে চীন রাশিয়ার মধ্যে 10টির বেশি জায়ান্ট সি মহড়া হয়েছে। প্রতিবারই নতুন নতুন অপারেশনাল থিম নিয়ে কাজ হয়, যা 2 দেশের নৌ সমন্বয়কে আরও দৃঢ় করে বলেও প্রত্যাশা তাদের। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। রাশিয়ার জলসীমায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবমেরিন মোতায়েনের নির্দেশের পর দেখা দিয়েছে মস্কো ওয়াশিংটন উত্তেজনা। এরই মধ্যে সাগরের তলদেশে কার ক্ষমতা সবচেয়ে বেশি তা নিয়েও চলছে নানা আলোচনা। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক কূটনীতির ভবিষ্যৎ নিয়ে জটিল প্রশ্ন তুলছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে কৌশলগত সংযম এবং পারমাণবিক উত্তেজনার প্রশমন সবচেয়ে বেশি প্রয়োজন। বাণিজ্য ও শুল্ক নিয়ে তীব্র উত্তেজনার মধ্যেই শীতল যুদ্ধযুগের কৌশলে ফিরে যাচ্ছে বিশ্বের 2 পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সাম্প্রতিক এক মন্তব্যের জবাবে শুক্রবার দেশটির জলসীমার কাছে পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই নির্দেশকে বিশ্ব পরিস্থিতির নাটকীয় মোড় বলে মনে করছেন অনেকে। সাবমেরিন মোতায়েন নিয়ে সমালোচনা বৃদ্ধির মুখে ট্রাম্প তার সিদ্ধান্তকে আক্রমণ নয়, বরং প্রয়োজনীয় সতর্কতা বলে যুক্তি দেখিয়েছেন। বলেছেন, যুক্তরাষ্ট্রের সংঘাত শুরু করার কোনো পরিকল্পনা নেই। তবে একজন উচ্চপদস্থ সাবেক রুশ কর্মকর্তার বেপরোয়া হুমকির পর নীরবে বসে থাকা সম্ভব নয় বলেও স্পষ্ট বার্তা দেন ট্রাম্প। ট্রাম্পের এই পদক্ষেপের পর মস্কো ওয়াশিংটনের মধ্যে সাগরের তলদেশে কার ক্ষমতা সবচেয়ে বেশি তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। মার্কিন নৌবাহিনীর ওহাইও ক্লাস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিনগুলোর গোপনে চলাচল ও নির্ভুল নিশানায় পারমাণবিক অস্ত্র ছোড়ার ক্ষমতা রয়েছে। এসব সাবমেরিন বুমার নামে পরিচিত এবং বর্তমানে মার্কিন বাহিনীর বহরে অন্তত 14টি সক্রিয় বুমার রয়েছে। দীর্ঘমেয়াদী নিরাপত্তা টহলের জন্য তৈরি এসব সাবমেরিন বড় ধরনের মেরামত ছাড়াই 15 বছর পর্যন্ত সক্রিয় থাকতে পারে। এছাড়া দেশটি 3 ধরনের পরমাণু চালিত ফাস্ট
অ্যাটাক সাবমেরিন পরিচালনা করে। এর মধ্যে ভার্জিনিয়া ক্লাস, সিওল ক্লাস এবং লস অ্যাঞ্জেলেস ক্লাস উল্লেখযোগ্য। এসব সাবমেরিন শত্রু জাহাজ খুঁজে ধ্বংস করতে সক্ষম বলে জানা গেছে। অন্যদিকে বিশ্বের অন্যতম বৃহৎ সাবমেরিন বহর রয়েছে রাশিয়ার, যার সংখ্যা প্রায় 64টি। এর মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন রয়েছে প্রায় 14টি। রয়েছে বোরেই ক্লাস ও ডেল্টা আইভি ক্লাস সাবমেরিনও। এসব ডুবোজাহাজ সমুদ্রের নিচে রাশিয়ার পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার মূল স্তম্ভ হিসেবে কাজ করে। দেশটির নৌবাহিনীতে 4টি ইয়াসেন ক্লাস পারমাণবিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন রয়েছে। এসব সাবমেরিন আকারে ছোট এবং কম সংখ্যক ক্রু নিয়ে পরিচালিত হয়, যার মাধ্যমে স্থলভাগে ও সমুদ্রে যুদ্ধজাহাজের বিরুদ্ধে দূরপাল্লার হামলা চালানো হয়। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক কূটনীতির ভবিষ্যৎ নিয়ে জটিল প্রশ্ন তুলছে। সামনের দিনগুলোতে আবার পারমাণবিক কূটনীতির সূচনা ঘটবে নাকি পরমাণু উত্তেজনার এক নতুন যুগের সূচনা করবে তা এখনো অনিশ্চিত। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগে অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন কূটনীতির পুনরুজ্জীবন, কৌশলগত সংযম এবং পারমাণবিক উত্তেজনা প্রশমন বেশি প্রয়োজন বলেও মনে করছেন তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইয়েমেন উপকূলের শরণার্থী অভিবাসী বাহী নৌকা ডুবে অন্তত ৬৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৭৪ জন। রোববার দক্ষিণ ইয়েমেনের আবিয়ান প্রদেশের দুটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে। নিখোঁজদের খুঁজে বের করতে এখনও অনুসন্ধান চালানো হচ্ছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরই মধ্যে ইয়েমেনের কোস্টগার্ড এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার কাজে অংশ নিয়েছে। তবে উত্তাল সমুদ্র, পর্যাপ্ত উদ্ধার সরঞ্জামের অভাব এবং নিরাপত্তা সংকটের কারণে তল্লাশি কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। দুর্ঘটনাটি ঠিক কখন এবং কিভাবে ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানা না গেলেও ধারণা করা হচ্ছে এই নৌযাত্রাটি ছিল পূর্ব আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্যগামী অভিবাসন পথের একটি অংশ। শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি অর্জনে ইরানের পাশে থাকার অঙ্গীকার করেছে পাকিস্তান। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অবিচল সমর্থনের জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসলামাবাদে তার সফরে দুই দেশের মধ্যে 12টি সমঝোতা চুক্তি হয়েছে, যার মধ্যে রয়েছে বাণিজ্য, বিজ্ঞান, কৃষি ও পরিবহন খাত। ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে ইরানকে একচেটিয়া সমর্থন দিয়েছে পাকিস্তান। শুধু সেই দেশের সরকারই নয়, বরং দেশটির রাজনৈতিক দল ও সাধারণ মানুষও তেহরানের পক্ষে অবস্থান নেয়। দুই দেশের সম্পর্ক আরও জোরদারে ইরানের প্রেসিডেন্ট হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে যান মাসুদ পেজিশকিয়ান। এ সময় তিনি ইসলামাবাদের অবিচল সমর্থনের প্রশংসা করেন। তিনি দাবি করেন, এই সমর্থন দুই দেশের গভীর সম্পর্কের প্রতিফলন। শনিবার লাহোরে জাতীয় কবি আল্লামা ইকবালের মাজারে শ্রদ্ধা জানানোর পর রোববার ইসলামাবাদে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে একাধিক বৈঠক করেন তিনি। শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি অর্জনে তেহরানের পাশে থাকার অঙ্গীকার করেছে পাকিস্তান। পেজেশকিয়ান জানান, 13 জুন শুরু হওয়া ইসরায়েলের আগ্রাসনে ইরানে প্রাণ হারান 1000-এর বেশি মানুষ। তাদের মধ্যে ছিলেন সেনা কমান্ডার, পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক। এই পরিস্থিতিতে ইসলামাবাদের অবস্থান ভ্রাতৃত্বপূর্ণ ও নৈতিকভাবে দৃঢ় ছিল বলে মন্তব্য করেন তিনি। সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর করতে 12টি সমঝোতা স্মারক সই করেছে ইরান ও পাকিস্তান। এগুলোর মধ্যে রয়েছে কৃষি, পর্যটন, বাণিজ্য, বিচার, বিজ্ঞান ও প্রযুক্তি, ট্রানজিট এবং সাংস্কৃতিক সহযোগিতা। প্রেসিডেন্ট পেজিশকিয়ান বলেন, প্রতিবেশী ভিত্তিক পররাষ্ট্রনীতি তেহরানের অগ্রাধিকার। ইরানের পক্ষ থেকে সীমান্ত বাণিজ্য এবং প্রাদেশিক পর্যায়ে সম্পর্ক বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়। দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্য $3 বিলিয়ন ছাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতের জেরে আকাশ সীমায় আরোপিত সব নিষেধাজ্ঞা এবার তুলে নিয়েছে ইরান। আবারও চালু হচ্ছে 24 ঘন্টার ফ্লাইট ও টিকিট বিক্রি। স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে ইরানের সিভিল এভিয়েশন বিভাগ জানায়, যুদ্ধকালীন আরোপিত সব সীমাবদ্ধতা এখন পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। এতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ চলাচলে আর কোনো বিধিনিষেধ থাকল না। এর আগে 13 জুন ইসরায়েলি বিমান হামলার পর সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দেয় ইরান। 24 জুন যুদ্ধবিরতির ঘোষণা এলে ধাপে ধাপে সীমিত আকারে কার্যক্রমে ফিরলেও মেহরাবাদ বিমানবন্দর সকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আংশিকভাবে চলছিল। অবশেষে আকাশপথে সব ধরনের বিধিনিষেধ তুলে নিল দেশটি।
পাকিস্তানের খনিজ তেল ভান্ডার উন্নয়নে ইসলামাবাদের সঙ্গে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই চুক্তির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই ঘোষণার পরপরই পাকিস্তানের জন্য শুল্ক হার 10% কমে 19% করা হয়। তবে প্রশ্ন উঠছে, পাকিস্তানে তেলের বিশাল ভান্ডার কি আদৌ আছে? যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি করার সামর্থ্যই বা কতটুকু রয়েছে দেশটির? বিশেষজ্ঞদের মতে চীনের প্রভাব বলয়ে চাপ সৃষ্টির পাশাপাশি ভারতকে কড়া বার্তা দিতেই যুক্তরাষ্ট্রের জ্বালানি নীতির নতুন এই কৌশল। পাকিস্তানে খনিজ তেলের বিশাল ভান্ডার নিয়ে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সম্পন্ন হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, ওয়াশিংটন এবং ইসলামাবাদের মধ্যে একটি চুক্তি হয়েছে, যার অধীনে দুই দেশ ইসলামাবাদের খনিজ তেলের বৃহৎ ভান্ডারের অনুসন্ধান ও উন্নয়নে একসঙ্গে কাজ করবে। পাকিস্তানের সঙ্গে কাজ করতে এরই মধ্যে একাধিক সংস্থা বাছাই প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানান ট্রাম্প। তবে চুক্তি হলেও প্রশ্ন উঠছে, তেলের যে বড় মজুদের কথা বলা হচ্ছে সেটি আসলে কোথায়? উল্টো আন্তর্জাতিক তথ্য অনুযায়ী পাকিস্তানের প্রমাণিত তেলের রিজার্ভ মাত্র 2.38 কোটি ব্যারেল, যা বৈশ্বিক মানদণ্ডে সীমিত। সাম্প্রতিক সময়ে দেশটির তেল ও গ্যাসের খনিগুলোতে উৎপাদন কমছে। পাকিস্তানে খনিজ তেলের চাহিদার 80 থেকে 85% বিদেশ থেকে আমদানি করতে হয়। পাকিস্তানে তেল উৎপাদন কার্যক্রমের পুরোটাই সিন্ধু প্রদেশে কেন্দ্রীভূত। বর্তমানে দেশজুড়ে 247টি কূপে কাজ চলছে, যার 80%ই এই অঞ্চলে। পাঞ্জাবে চলমান মাত্র 33টি প্রকল্প, আর বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় কার্যক্রম নিরাপত্তা ও রেগুলেটরি সীমাবদ্ধতায় প্রায় বন্ধ। এমন ভূ অবস্থানগত সীমাবদ্ধতায় বড় আকারে তেল উত্তোলনে প্রশ্ন থেকেই যায়। তবে প্রশ্ন উঠলেও একে পাকিস্তানের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। এর আগে 80-90-এর দশকে যুক্তরাষ্ট্রের অক্সিডেন্টাল পেট্রোলিয়াম ও ইউনিয়ন টেক্সাস পাকিস্তানে আপস্ট্রিম ওয়েল সেক্টরে কাজ করেছে। সেই সময় মূলত বিদেশি প্রযুক্তি ও বিনিয়োগে কিছু রিজার্ভ পৌঁছাতে পেরেছিল দেশটিতে। ট্রাম্পের বর্তমান চুক্তিকে অনেকেই সেই ধারাবাহিকতার পুনরাগমন হিসেবে দেখলেও এবারের লক্ষ্য আরও বিস্তৃত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। চীনের আধিপত্য ভেঙে নতুন ভূ রাজনৈতিক ভারসাম্য গড়াই চুক্তির উদ্দেশ্য বলে মত তাদের। একই সঙ্গে ভারতকে রাশিয়ার তেল ছেড়ে দিতে চাপ প্রয়োগে এই পদক্ষেপ বলে মনে করছেন তারা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে দেখা মিলল বিরল তুষারপাতের। মনোমুগ্ধকর দৃশ্য দেখতে তীব্র ঠান্ডা উপেক্ষা করে ছুটছেন পর্যটকরা। বিভিন্ন অপরাধে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে একদিনে 8 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানায়, গেল শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় সোমালিয়ার 4 ও ইথিওপিয়ার 3 নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাদের বিরুদ্ধে সৌদিতে মাদকদ্রব্য চোরাচালানের অভিযোগ ছিল। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া অন্য ব্যক্তি হলেন সৌদি নাগরিক। মাকে হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দেশটিতে সম্প্রতি মাদক সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ডের হার বেড়েছে। এই পরিস্থিতিতে উপসাগরীয় দেশটিতে একদিনে এত বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর হলো। জাপানে ম্যানহোলে পড়ে 4 শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার টোকিওর উত্তরে সাইতামা অঞ্চলে গিয়োডা শহরে এই ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ সংস্থা এনএইচকে জানায়, শ্রমিকরা পাইপের কাজ করার সময় একজন হঠাৎ করে ম্যানহোলে পড়ে যায়। তাকে বাঁচানোর চেষ্টায় বাকিরাও সেখানে পড়ে যায়। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়। ম্যানহোলটির গভীরতা প্রায় 34 ফুট ছিল বলে জানায় জাপান পুলিশ। উদ্ধারকর্মীরা ম্যানহোলে বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতি টের পেয়েছে। আন্তর্জাতিক সময়। ভারতের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়ে নতুন বাণিজ্য সংকটের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিল্লিকে সরাসরি উচ্চ শুল্ক আরোপকারী ও বাণিজ্য নীতি ব্যাহতকারী হিসেবে আখ্যা দিয়েছেন ট্রাম্প। রুশ তেল ও অস্ত্র ক্রয় অব্যাহত রাখায় কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়ে তিনি জানান, মৃত অর্থনীতি নিয়ে ভারত রাশিয়া একসঙ্গে পতনের পথে এগিয়ে যাচ্ছে। যদিও রাশিয়ার ঘেঁষা নীতির কারণেই ভারতের ওপর শুল্কের এই খড়গ বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে দিল্লি বলছে তাদের কৌশলগত স্বাধিকার বজায় থাকবে। এবার ভারতের বিরুদ্ধে নতুন করে কঠোর অবস্থান নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের অর্থনীতিকে ডেড ইকোনমি আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা নিয়ে কিছু বলতে চান না তিনি। তবে দুই দেশ একসঙ্গে পতনের পথে বলেই মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি ভারতের সব পণ্যের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। রাশিয়ার তেল ও সামরিক সরঞ্জাম কেনার জন্য ভারতের বিরুদ্ধে অতিরিক্ত শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। বিশ্লেষকরা বলছেন, এটি ট্রাম্প প্রশাসনের কঠোর
নীতির অংশ, যা ভারতের বাণিজ্য নীতিতে সরাসরি চাপ প্রয়োগের চেষ্টা। ট্রাম্পের দাবি, ভারতের শুল্ক হার বিশ্বের সবচেয়ে বেশি, আর অতিরিক্ত প্রশাসনিক বাধা মার্কিন পণ্যের বাজারে প্রবেশকে বাধাগ্রস্ত করছে। এই কারণেই দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ সীমিত থেকে গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা ভারতের অযৌক্তিক শুল্ক ও নন ট্যারিফ বাধার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আর এ কারণেই ভারতের ওপর চটেছেন ট্রাম্প। বিশেষভাবে রাশিয়া থেকে ভারতের তেল আমদানিও রোশানলে ফেলেছে নয়াদিল্লিকে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারতের রাশিয়া থেকে তেল আমদানি বেড়ে 40% কাছাকাছি গিয়ে ঠেকেছে। এই বিশাল অঙ্কের ক্রয় সাম্প্রতিক সময়ে মার্কিন প্রশাসনের জন্য বড় উদ্বেগের বিষয়। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশের বিরুদ্ধে কঠোর হবে তার প্রশাসন। এর ফলে প্রথমবারের মতো কোনো দেশকে রাশিয়ার সঙ্গে বাণিজ্যের কারণে মার্কিন শাস্তিমূলক পদক্ষেপের মুখোমুখি হতে দেখা গেল। এদিকে ভারত বলছে তারা তাদের জাতীয় স্বার্থ ও কৌশলগত স্বাধিকার রক্ষা করবে। দেশটির স্বরাষ্ট্র প্রতিরক্ষা নীতির ওপর বাইরের চাপ মানতে চায় না নয়াদিল্লি। তবে বিশ্লেষকরা মনে করেন, ট্রাম্পের এই শুল্কারোপ এবং কূটনৈতিক উত্তাপ দুই দেশের মধ্যে সম্পর্কের ভবিষ্যৎ আরও জটিল করে তুলবে। কঠোর পদক্ষেপের মধ্য দিয়ে কৌশলগত দিক থেকেও ভারতের ভরসার জায়গায় আঘাত হানতে চায় যুক্তরাষ্ট্র। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের চাকরির হিসাব ঘিরে প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপে উঠেছে রাজনৈতিক বিতর্ক। মার্কিন অর্থনীতির গভীরে জমে থাকা দুর্বলতা সামনে এনেছেন অর্থনীতিবিদ হ্যান্স ডেসপেইন। ট্রাম্পের বেপরোয়া শুল্ক নীতি দীর্ঘমেয়াদে আরও ক্ষতি করবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। সম্প্রতি মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর কমিশনার এরিকা ম্যাকএন্টারফারকে বরখাস্তের নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের সরাসরি অভিযোগ, চাকরির সংখ্যা জালিয়াতি করেছেন শ্রম পরিসংখ্যান ব্যুরোর কমিশনার, যার কারণে তাকে বরখাস্ত করা হয়। রাজনৈতিক কারণেই ম্যাকএন্টারফার চাকরির সংখ্যা কম দেখিয়েছেন বলে দাবি করেন ট্রাম্প। হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের পরিচালক কেভিন হ্যাসেট বলেন, এই সংস্থায় দরকার নতুন নেতৃত্ব, যারা এই বিশৃঙ্খলা পরিষ্কার করবেন। যদিও শ্রম দফতরের তরফ থেকে বলা হয়, পরিসংখ্যানে পরিবর্তন হয়েছে কারণ ব্যবসা ও সংস্থাগুলোর আরও কিছু প্রতিবেদন পরে পাওয়া গেছে। আগের প্রতিবেদন সংশোধন করে দেখানো হয়, মে ও জুনে আসলে 2,58,000 কম কর্মসংস্থান তৈরি হয়েছে। এদিকে মার্কিন অর্থনীতির গভীরে জমে থাকা দুর্বলতা সামনে এনেছেন অর্থনীতিবিদ হ্যান্স ডেসপেইন। চীনা গণমাধ্যম সিজিটিএনে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন ঘরোয়া ঋণের পরিমাণ জিডিপির 142% পৌঁছেছে, যা ভোক্তা ব্যয় আর বিনিয়োগে চাপ তৈরি করছে। ট্রাম্পের বেপরোয়া শুল্ক নীতি দীর্ঘমেয়াদে আরও ক্ষতি করবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ডেসপেইন। তার মতে, এতে শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বব্যাপী অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়বে, আর দীর্ঘস্থায়ী স্থবিরতায় আটকে থাকা মার্কিন অর্থনীতির বড় অংশই বাস্তব বৃদ্ধির সুফল থেকে বঞ্চিত থাকবে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া। রোববার সকালে কুরিল দ্বীপপুঞ্জের কাছে শক্তিশালী 7 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কুরিল দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্পের পর কামচাটকা উপকূলে নতুন সুনামি সতর্কতা দেওয়া হয়েছে। ঢেউয়ের উচ্চতা খুব বেশি না হলেও উপকূলবর্তী এলাকাগুলোতে নিরাপত্তার স্বার্থে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জরুরি বিভাগ। রাশিয়ায় 500 বছরের বেশি সময় ধরে সুপ্ত থাকা আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত হয়েছে। স্থানীয় সময় রোববার ভোরে কামচাটকার উপদ্বীপের ক্র্যাশেনিনিকোভ আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত শুরু হয়। এর সঙ্গে সম্প্রতি প্রশান্ত মহাসাগরের উপকূলীয় অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়েছে। সর্বশেষ 1463 সালে ক্র্যাশেনিনিকোভ আগ্নেয়গিরি থেকে লাভার নিঃসরণ ঘটেছিল বলে জানা যায়। ইতালির বিভিন্ন বাজারে শাকসবজি বিক্রি হচ্ছে পানির দরে, কিন্তু নিত্য প্রয়োজনীয় অন্যান্য পণ্যের দাম ঊর্ধ্বমুখী। এতে সংসার চালাতে হিমশিম খাচ্ছে স্বল্প আয়ের প্রবাসী বাংলাদেশিরা। হাসান মাহমুদের তথ্যচিত্র রিপোর্ট। ইউরোপের অন্যতম শিল্প উন্নত দেশ ইতালি। দেশটিতে জমি লিজ নিয়ে শাকসবজি ফলমূল উৎপাদন করে থাকেন প্রবাসী বাংলাদেশিরা। অনুকূল আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এবার ইতালিতে বিপুল পরিমাণ শাকসবজি উৎপাদন হয়েছে, যার কারণে উৎপাদন খরচের চেয়েও কম দামে সবজি বিক্রি করতে হচ্ছে ব্যবসায়ীদের। এতে কিছুটা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন তারা। তবে ভোক্তারা শুধুমাত্র শাকসবজি কম দামে কেনার সুযোগ পেলেও অন্যান্য নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। আগের তুলনায় সবজির দাম এখন পানির মতো। আমরা আগে করলাটা বিক্রি করতাম 6 ইউরো, এখন বিক্রি করতেছি 99 পয়সা। 6-7 ইউরোর মাল
একটু 1 ইউরোর নিচে নেমে আসছে। এইরকম সস্তায় যে বাংলা তরকারি ইটালিতে পাওয়া যায় ভাবতেও পারি না। শাকসবজি দাম মোটামুটি ঠিক আছে আগের মতো, কিন্তু মাছ মাংস এগুলি সব কিছুতে দাম বাড়ছে। রাজধানী রোমের কাঁচা বাজারগুলোতে এখন তাজা শাকসবজির সমাহার রয়েছে। লাউ, করলা, কাঁকরোল, পুঁইশাক, লাল শাক, কলমি শাক, ঝিঙ্গা, লতি ইত্যাদি। রোমের আশপাশের এলাকায় এসব শাকসবজি উৎপাদন করে থাকেন প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণাঞ্চলেও বেশ কিছু কৃষি খামার রয়েছে, সেখানে উৎপাদিত পণ্য রোম ছাড়াও রপ্তানি হয়ে থাকে ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড সহ অন্যান্য দেশগুলোতে। শুভ সংবাদ, ইতালি। দেখছেন আন্তর্জাতিক সময়। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে দেখা মিলল বিরল তুষারপাতের। তীব্র ঠান্ডা ও বরফ ঢাকা রাস্তা উপেক্ষা করে তুষারের রাজ্যে ছুটে গেছেন দর্শনার্থীরা। তুষারপাতের আনন্দে কেউ মেতেছেন বরফ যুদ্ধে, কেউ বা দাঁড় করিয়েছেন বরফ মানব। অস্ট্রেলিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন SM আমিনুল রুবেল। পৃথিবীর সবচেয়ে সমতল মহাদেশ অস্ট্রেলিয়া। প্রতি শীত মৌসুমে মরুভূমি প্রধান বিশাল এই দেশটির প্রতিটি অঙ্গরাজ্যের উঁচু পর্বতমালা প্রবল শুভ্র তুষারপাতে ঢেকে যায়। মধ্যশীত পেরিয়ে এলেও নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড ও তাসমানিয়ার বরফে ঢাকা পর্যটন কেন্দ্রগুলো উপভোগ করতে এবছর ভিড় করেছে স্থানীয় ও আন্তর্জাতিক বহু পর্যটক। সাপ্তাহিক ছুটির দিনে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কেউ কেউ জীবনে প্রথমবারের মতো তুষারপাত দেখে আনন্দে আত্মহারা হয়েছেন। অনেকে আবার তুষারগোলকের লড়াই উপভোগ করেছেন, তুষার মানব তৈরি করেছেন, ছবি তুলেছেন। এমনকি একাধিক দম্পতি বাগদানও সম্পন্ন করেছেন। নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের জরুরি পরিষেবা সংস্থা বরফ আচ্ছাদিত শতাধিক যানবাহন উদ্ধার করেছে। অঙ্গরাজ্যগুলোর রাজধানী থেকে বরফের পর্বতমালা বেশ দূরে হওয়ায় অস্ট্রেলিয়ার জনসংখ্যার বিশাল একটি অংশ কখনো বরফ দেখার সুযোগ পায়নি। তবে অবিশ্বাস্য হলেও সত্যি যে অস্ট্রেলিয়ার পর্বতমালায় ইউরোপের আল্পস পর্বতমালার চেয়েও বেশি তুষারপাত হয়ে থাকে প্রতি বছর। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, স্নো মাউন্টেন, অস্ট্রেলিয়া। হাড় কনকনে শীত উপেক্ষা করে দিনের পর দিন তাঁবুতে পার করছেন বলিভিয়ার শত শত ফুটবল প্রেমী। উদ্দেশ্য বিশ্বকাপ বাছাই পর্বে বলিভিয়া ব্রাজিলের দ্বৈরথ মাঠ থেকে উপভোগ। এমন ঘটনাই ঘটেছে এল আলতোর মিউনিসিপ্যাল স্টেডিয়ামে, যেখানে আগামী 10 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় হওয়া কোনো ফিফা স্বীকৃত ম্যাচ। এটা কোনো শরণার্থী শিবির নয়, চিত্রটা বলিভিয়ার এল আলতো শহরের। হাড় কনকনে শীতের মাঝেই মিউনিসিপ্যাল স্টেডিয়াম চত্বরে তাঁবু গেড়েছে শত শত মানুষ, যাদের কেউ কেউ রাতের পর রাত পার করছে এই তাঁবুতে থেকেই। লক্ষ্যটা অভিন্ন। 10 সেপ্টেম্বর এখানে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রাজিল বলিভিয়া ম্যাচের টিকিট। 25,000 ধারণ ক্ষমতা সম্পন্ন এই ভেন্যুর 17,500 টিকিট বিক্রি করবে বলিভিয়ান ফুটবল ফেডারেশন। তা পেতেই চলছে এমন কঠিন পরীক্ষা। এমন পরিস্থিতি আর এত সব ত্যাগ স্বীকার করেই আমরা আমাদের বলিভিয়ান দলকে দেখতে চাই। আমাদের উচিত পূর্ণ সমর্থন দেয়া। যদিও বা তাপমাত্রা 5 ডিগ্রিরও কম, এখনো আমাদের টিকিট পেতে অনেক দূর যেতে হবে। যদিও ওই 17,500-এর মধ্যে 11,500 টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে অনলাইনে। বাকি 6,000 টিকিট বিক্রি হবে অফলাইনে। তা পেতেই এমন কাড়াকাড়ি। রাতে 5 ডিগ্রির নিচে তাপমাত্রায় ভোগান্তি বাড়ায় তীব্র হাওয়া। দিনের বেলায় রোদের উত্তাপ। খাবার নিয়েও ভোগান্তির শেষ নেই। আমরা এখানে গত সোমবার থেকে আছি। অসহ্যকর ঠান্ডা আর তুষারপাতের পরও লাইনে দাঁড়িয়ে আছি আর রাতে ঘুমাচ্ছি। মাঝে মধ্যে বাতাস এসে তাঁবু উড়িয়ে নিয়ে যাচ্ছে। আশা করি বলিভিয়া জিতবে আর চলমান আর্থিক দুরবস্থার মাঝে টুর্নামেন্টে জায়গা করে নিয়ে আমাদের আনন্দে মাতাবে। প্রথমবারের মতো ফিফার কোনো ম্যাচ আয়োজন করবে এই স্টেডিয়াম। তাতে অবশ্য রেকর্ডও করবে। সমুদ্রপৃষ্ঠ থেকে 4,000-এরও বেশি উচ্চতায় অবস্থিত এই ভেন্যু। এর আগে এত উচ্চতায় হয়নি কোনো ফিফা স্বীকৃত ম্যাচ। ওই কন্ডিশনকেই শক্তিমত্তা হিসেবে দেখছে স্বাগতিকরা। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 4,000-এরও বেশি উচ্চতায় অবস্থিত, আর ব্রাজিল আমাদের হারাতে পারবে না। বলিভিয়ানরাই। 1994-এর পর থেকে আর বিশ্বকাপে সুযোগ পায়নি বলিভিয়া। বাছাই পর্বে 8 নম্বরে আছে দলটা। ব্রাজিলকে আটকে দিতে পারলে ভেনেজুয়েলাকে টপকে ওঠার সুযোগ 7 নম্বরে, আর তাতে মিলবে প্লে অফ খেলার সুযোগ। সাব্বির মিথুন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজার ত্রাণ কেন্দ্র এখন মরণফাঁদ। ইসরায়েলি বর্বরতায় আরও 92 ফিলিস্তিনির মৃত্যু।
বাদ যাচ্ছে না রেড ক্রস কর্মীরাও, দায় নিতে নারাজ তেল আবিব। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে সিরিয়ার সামরিক বাহিনীর উপর দ্রুজদের হামলা, নিরাপত্তা বাহিনীর 3 সদস্য নিহত। সিরীয় ভূখণ্ডে আবারও অভিযান চালানোর দাবি ইসরায়েলের। এবং ট্রাম্পের হুমকি উপেক্ষা করে রাশিয়া চীন যৌথ নৌ মহড়া শুরু, অংশ নিচ্ছে 2 দেশের রণতরী। প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তা হুমকি মোকাবেলায় প্রস্তুতি প্রধান লক্ষ্য। এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন সময়ের।